আজকে আমাদের বাসায় পূর্ণতা চলে এসেছে, কারণ সবাই একসাথে। আসলে আমার ননদিনীও তার শ্বশুরবাড়ি থেকে চলে আসছে। আজকের দুপুরের মেনুতে এই খাবারগুলো ছিল। আসলে একটানা গরুর গোস্ত খেতে খেতে সবারই কেমন যেন মনটা মুখটা সবটাই যেন কেমন একটা হয়ে গিয়েছে। আর তাই তো ওরাও বলছে যে আজকে গোস্ত ছাড়া তেমন অন্য কিছু একটা করার জন্য। কিন্তু ঈদ যেহেতু গোস্ত তো থাকতেই হবে, তো কালো ভুনাটা রেখে বাকিগুলো একটু চেঞ্জ করা হয়েছে। পুকুরের মাছগুলো দিয়ে তারপরে আবার শাক দিয়ে একটু শুটকি দিয়ে সব কিছু মিক্সড করে অন্যরকম একটা আয়োজন করা হয়েছে। প্রায় এক সপ্তাহ গোস্ত খাওয়ার পরে এরকম একটা খাবার কিন্তু সত্যিই তৃপ্তি নিয়ে আসে। আর এই দিক দিয়ে শুরু হয়েছে ওনাদের দুষ্টামি। আমার বাবুটা তো ভীষণই খুশি তার বোনটাকে পেয়ে, আর উনিও কিন্তু কম যায় না। বাসা থেকে এসে ড্রেসটা চেঞ্জ করেই শুরু করে দিয়েছে ওদের খেলা। তো ওদেরকে কিন্তু থামানো বড়ই কঠিন। আর আমি এদিক দিয়ে চলে আসছি লাকড়ির চুলায়। আজকে রান্না করব হচ্ছে গরুর গোস্তর তেহারি। আসলে বাড়িতে লাকড়ির চুলায় রান্না করার যে একটা মজা, সেটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস এনে দেয়। আর সবাই মিলে একসাথে বসে এখানে রান্না করা আর গল্প করার মজাটাই কিন্তু আলাদা। এই তো যা যা লাগবে সব কিছু আমি রেডি করে একসাথে নিয়ে চলে এসেছি, যেন একসাথে বসে গল্প করব আর রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ কিন্তু বেরেস্তা করে নিয়েছি, আর সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। ডুবো তেলে পেঁয়াজগুলো বেরেস্তা করে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মাংসটাকে কষানোর জন্য। এইখানে আমি আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করি। বেরেস্তাগুলো যদি অনেকক্ষণ আগে ভেজে রাখা হয়, তাহলে সেটার মধ্যে যদি একটু চিনি দিয়ে দেন, তাহলে দীর্ঘক্ষণ কিন্তু সেটা মচমচা থাকবে। খুব সহজে কিন্তু সেটা নেতিয়ে যাবে না আর নষ্টও হয়ে যাবে না। আর এই তো দেখেন আমি একে একে সমস্ত মশলা দিয়ে সেটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। আর তারপরে আমি গরুর গোস্তগুলো এখানে দিয়ে দেব। আর আমি আজকে এটাকে কষিয়ে ভালোভাবে সেটা গ্রেভি তৈরি করে অল্প একটু পানি দিয়ে সেটা অল্প আঁচে করে গরুর গোস্তটাকে আমি কষিয়ে নিব। আর গোস্তগুলো যেহেতু পিস পিস করে ছোট ছোট করে কাটা, তাই অল্প আঁচেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, সেটা এতক্ষণও লাগবে না। তো আমি সেই সমস্ত গোস্তটাকে দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1 কেজির মতো গোস্ত ইউজ করেছি, যেহেতু আমি 1 কেজি চালের তেহারি রান্না করব, তো সেই ক্ষেত্রে আমি 1 কেজি গোস্তর মতোই নিয়েছি। আমি চেষ্টা করেছি যে গোস্ত আর চালের পরিমাণটা একই রকম রাখতে। আপনারা যদি চান সেটা একটু কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। তো এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি, অল্প একটু পানি ইউজ করেছি, যেটা মশলা কষানোর জন্য। কারণ পানি ইউজ করলে গোস্তটা খুলে যাবে আর সেটা কিন্তু খেতে মজা লাগবে না। আর এটাকে কিন্তু বেশি সিদ্ধও করা যাবে না। যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে চালের সাথে আবার একসাথে ভেঙে যেতে পারে। তো এই তো দেখেন না, এভাবে যখন গোস্ত থেকে তেলগুলো ছেড়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি একটু বিরিয়ানি মশলা এখানে দিয়ে দেব। অনেকে চাইলে সেটা কিন্তু চালের সাথে একবারে শেষ হয়ে গেলে, রান্না শেষ কমপ্লিট হওয়ার আগে মুহূর্তে দিতে পারেন, কিন্তু আমি সেটা এখানে অল্প একটু দিয়ে দেব। সেক্ষেত্রে আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য। আর আমরা এখানে যারা যারা বসে আছি, আমরা কিন্তু এই পর্যায়ে বেশ কয়েকটা গোস্ত টেস্ট করার জন্য তুলেও নিয়েছি। আর আমার কাছে এটা খেতে অনেক ভালো লাগে। এই তো আরও একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, যেটাতে আমি তেহারিটা রান্না করব। একসাথেও কিন্তু দেয়া যায়, তবে আমার কাছে মনে হয় যদি তেহারিটা আপনি ঝরঝরা করতে চান, তাহলে পোলাওটা আলাদা রান্না করে নিলেই মনে হয় বেস্ট। তো এক একজনের অভিমত এক এক রকম হতেই পারে। তো আমার কাছে মনে হয় যে এইভাবেই আমার কাছে সহজ মনে হয়। আর পোলাওটাও কিন্তু অনেক ভালো হয়, একদমই একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে থাকে না। তার জন্য আমি এইভাবেই তৈরি করি। আর এখানে প্রচণ্ড পরিমাণে আগুনের তাপ ছিল, তার জন্য হয়তোবা পুরো ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না ভালোভাবে। এই দিকে দেখেন পেঁয়াজগুলো যখন হালকা হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি চালগুলো দিয়ে দিব। আর সবগুলো চাল দিয়ে দিচ্ছি, তারপরে ভালোভাবে নেড়ে নিব। আর এখানে নাড়তে হবে প্রচুর পরিমাণে, কারণ নিচে একবারে লেগে যেতে পারে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে নিয়েছি, কারণ নইলে আবার লেগে যাবে। আর আমি কিন্তু এখানে শুধু আদা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর কিছুই কিন্তু দেইনি। আমি পোলাও রান্না করলে ঠিক এইভাবেই রান্না করি। যদি রসুন বাটা দেওয়া হয় বা অন্যান্য মশলাগুলো দেওয়া হয়, তাহলে পোলাওগুলো কিন্তু আটা আটা হয়ে যায়, যেটা আমার কাছে ভালো লাগে না একদমই। আর এই তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। আর পানি দেওয়ার আগে কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে, ভালোভাবে যদি ভাজা হয় চালটা, তাহলে কিন্তু আমাদের ওই বিরিয়ানিটা বলেন, তেহারি বলেন, ভুনা খিচুড়ি বলেন, যেটাই বলেন না কেন, চালটা ভাজার উপরেই কিন্তু ডিপেন্ড করে। ভালোভাবে যদি ভাজা হয় তাহলে সেটা কিন্তু একদমই ঝরঝরা সুন্দর হবে।
তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিব। আর ওই তো বললাম যে আগুনে প্রচণ্ড তাপ ছিল, এজন্য আমি ভালোভাবে ভিডিও করতেই পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি যেই রান্না করা গোস্তটা ভালোভাবে কষিয়ে রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে। আর এখন যদি না দিই তাহলে কিন্তু সেটার মশলাগুলো সব সম্পূর্ণ বিরিয়ানির সাথে কিন্তু মিশে যাবে না, আর না মিশলে সেটা ভালো লাগবে না। এক সাইডে লবণ লাগবে, এক সাইডে অন্যরকম লাগবে। তারপর আমি আবারও একদম অল্প আঁচে করে দেখেন সম্পূর্ণ পুরোটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে নেড়ে মিক্সড করে নিব। আর এখানে দেখেন যখন অল্প অল্প একটু একটু পানি ছিল ঠিক সেই পর্যায়েই কিন্তু আমি দিয়েছি মশলাটা। আমি আবারও দিব মশলাটা একবারে লাস্ট পর্যায়ে। তো আমি আমার তেহারি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি, একদম পারফেক্ট কালার কিন্তু চলে আসছে। আর একটা কথা, আমি কিন্তু এখানে খুব অল্প পরিমাণে হলুদ ইউজ করেছি শুধু গোস্ত কষানোর সময়। আপনারা যদি এরকম পারফেক্ট কালার পেতে চান তাহলে হলুদটা কিন্তু একদমই চিন্তা ভাবনা করে ইউজ করবেন। এই তো পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে আমি তারপর আবার মশলা দিয়ে তারপর ঢেকে রেখে দিব প্রায় 15-20 মিনিটের মতো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের সবার সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।